আমাদের জন্য কি টাটা নেক্সন নেওয়াটা ঠিক হবে নাকি ব্রেজা নিয়ে নেবো? আদারওয়াইজ 3X তো রয়েছে, কিয়া সনেট রয়েছে, মাল্টিপল চয়েস রয়েছে আমাদের কাছে। আজকে আমি আমার গাড়ির রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমার গাড়ি আমি নিয়েছি জানুয়ারি মাসে, আর এখন জুন মাস চলছে, 6 মাস হয়ে গেছে আমার গাড়ি না। তো এই 6 মাসে আমি 3000 কিলোমিটার গাড়ি চালিয়েছি। এই 3000 কিলোমিটার গাড়ি চালানোর আমি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। আরও একটা কথা বলে দিই, এটা আমার সেকেন্ড গাড়ি, আর আমার এই গাড়ি নেওয়ার মূল কারণ আমার রানিংটা অনেকটা কম। তো যখন আমি গাড়ি নিয়ে বেরোবো সেই টাইমটা যেন একটু রিল্যাক্সে বেরোতে পারি, সেই জন্য। আদারওয়াইজ আমার কাছে আগেও গাড়ি ছিল, আর সেই গাড়ি আমি 1 লাখ কিলোমিটারের ওপরে আমি চালিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন যে গাড়িটা আমি নিয়েছি, এই গাড়িটা নিয়ে কখনো কোথাও আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে গেলাম, কখনো মনে হলো দুজন মিলে বেরোলাম, বা কখনো কোথাও ইনভাইট রয়েছে সেখানে টোটাল ফ্যামিলি মেম্বারদের নিয়ে অ্যাটেন্ড করলাম, এইসব কাজের জন্য আমার এখন গাড়ি ব্যবহার হয়। তো সেই জন্য আমার গাড়ি একদমই কম রান করে। ওই যে আমি বললাম যে এখনো পর্যন্ত 3000 কিলোমিটার চলেছে। কিন্তু এই 3000 কিলোমিটার আর এই 6 মাসের মধ্যে আমি অনেক কিছু লক্ষ্য করেছি এই গাড়ির বিষয়ে, ভালো মন্দ অনেক কিছু দেখেছি। তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করি, তাতে তোমাদেরও একটু হেল্প হবে। প্রথমে বলি গাড়ির কমফোর্ট নিয়ে। গাড়ি যথেষ্ট কমফোর্টেবল। এই সেম বাজেটের মধ্যে তুমি যদি এখন 3X অথবা ব্রেজা বা সনেট যে কোনো গাড়ি নিয়ে আসো, এই গাড়িগুলোর মধ্যে তুমি যদি বসে 300-400 কিলোমিটার জার্নি করো, সেক্ষেত্রে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে টাটার সাথে। কারণ টাটার যে সাসপেনশন রয়েছে, এটার ফিডব্যাক দুর্দান্ত। এটা এত সুন্দরভাবে ক্যালিব্রেশন করা আছে। তুমি সিটিতে চালাও বা তুমি হাইওয়েতে চালাও, তোমার জন্য একটা বলতে পারো পারফেক্ট রাইড দেবে। তোমার কখনো জার্নিটা ফিল হবে না। দেখো, আমরা যখন ড্রাইভ করি আমাদের কিন্তু শুধুমাত্র গাড়ি চালাবো, গাড়িতে পিক আপ আছে তাহলেই আমার চলবে, এটা তো মেন কথা নয়। তার সাথে কিন্তু আমাদের কমফোর্টটাও চাই। কারণ আমরা যখন কোনো একটা পার্সোনাল গাড়ি নিই, আমরা কিন্তু সেটা নিয়ে একবার হলেও প্ল্যান করি যে একটা লং ট্রিপে যাব, 400-500 কিলোমিটার বা 1000 কিলোমিটার। তো সেই টাইমগুলোতে কিন্তু কমফোর্টটা অনেক বেশি কাজে লাগে। তুমি এমনি প্রত্যেক দিন 50 কিলোমিটার 100 কিলোমিটার চালাচ্ছ, সেটাতে কোনো যায় আসে না, যে কোনো গাড়ি নিয়ে তুমি চালাতে পারো। কিন্তু যেটা নিয়ে তুমি মাঝে মাঝে ভাবো যে আমি লং একটা ট্রিপ করবো, যেখানে আমার সাথে ফ্যামিলি থাকবে, অনেক লাগেজ থাকবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গাড়ি কেনার সময় আমাদের কিন্তু কমফোর্টেবল কতটা হবে সেটাও একটা ইম্পর্টেন্স দেওয়া উচিত। আদারওয়াইজ কী হবে, ডেইলি লাইফে তো প্রবলেম ফেস করবে না, কিন্তু যখন তুমি ফ্যামিলি নিয়ে কোথাও যাবে, দেখা গেলো 200-300 কিলোমিটার যাচ্ছ, তখন কিন্তু পেছনে যারা বসবে তারা বলবে যে মাজা ব্যথা হয়ে গেছে, কেউ বলবে যে আমার পা ব্যথা করছে, বা কেউ বলবে যে আমার হাঁটুতে লাগছে, ঠিক আছে? এই ধরনের ব্যাপারগুলো চলে আসে। কমফোর্ট নিয়ে তোমার কম্প্রোমাইজ করার দরকার নেই। নেক্সনে কিন্তু কমফোর্ট তুমি ভরে ভরে পাবে। গাড়িতে চললে প্রথমত তো সিটে বসে আরাম পাবে, দ্বিতীয়ত তুমি লেগ স্পেস ভালো পাবে, আর তার সাথে যখন গাড়ি চলবে রাস্তায়, তখন কিন্তু তোমার ঝাঁকুনি, কাঁপুনি, এই বিষয়গুলো অনেকটা কম ফিল হবে। এবার সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হলো মাইলেজ। এটার কথা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, এমনকি অনেক ভিডিওর কমেন্টে আমি লক্ষ্য করেছি নেক্সনে মাইলেজ কেমন দেয়। তো আজকে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার করে কথা বলে দিই, কে তোমাদেরকে ভিডিও দেখালো যে তোমরা একটা রিলস দেখলে বা তুমি ইউটিউবে সার্চ করলে যে রিয়েল টাইম মাইলেজ টাটা নেক্সন পেট্রোল ভেরিয়েন্ট, ঠিক আছে? তো সেখানে তুমি দেখবে অনেকে দেখায় 18, 19, কেউ দেখায় 22, 24, এরকম কিন্তু দেখায়। আমি তোমাকে রিয়েলিটি একটা বলি, আমার গাড়ি এখনও থার্ড সার্ভিস কমপ্লিট হয়নি। থার্ড সার্ভিসের পরে কী হবে সেটা আমি জানি না, সেটার বিষয়ে আমি কথা বলবো না। প্রেজেন্ট এখন আমি যে ব্যবহার করছি, হাইয়েস্ট আমি পেয়েছি 1 লিটার 16 কিলোমিটার। এই E20 পেট্রোল ভরে 1 লিটার তেলে আমি 16 কিলোমিটার বেশি মাইলেজ আমি যেতে পারিনি। যে 16 কিলোমিটার 1 লিটারে আমার চলেছে, সেটা আমি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক কিন্তু চেক করেছি। আমার ইনস্ট্রুমেন্ট ক্লাসটায় শো করছে যে 19, কিন্তু আমি যখন ট্যাঙ্ক টু ট্যাঙ্ক টেস্ট করেছি, আমি কিন্তু 16, 16.5 ওপরে কখনো পাইনি। এবারে 16 নাম্বারটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে, যে এত বড় একটা গাড়িতে 16 মাইলেজ তো ভালোই দিচ্ছে, তাহলে মাইলেজ ভালো আছে, নিয়ে নেওয়া যাক। এটা কিন্তু রিয়েলিটি নয়, এটা সবসময় তুমি পাবে না। আমি যেদিন 16 পেয়েছি, সেদিন আমার গাড়ির স্পিড ছিল 70 থেকে 80-র ভেতর, আর আমার রান ছিল 150 কিলোমিটার, ঠিক আছে? হাইওয়ে দিয়ে রান করেছি, 20% সিটি ছিল। যেদিন আমি আমার মতোভাবে চালাই, যে না আমার যখন মনে হলো একটু জোরে চালালাম, একটু মনে হলো আস্তে চালালাম, বা হাই রোডে উঠে আমার হয়তো 90-এ ক্রুজ করা রইলো, বা কখনো মনে হলো যে একটু পাওয়ারের প্রয়োজন, তখন আমি স্পোর্ট মোডে লাগিয়ে দিলাম। এই সমস্ত কিছু একসাথে যদি আমি এভারেজ বলি, তো তোমার 14-র ওপরে যাচ্ছে না। এবার যদি আমি পিওর সিটি বলি, যে তোমার সিটিতে তুমি রান করবে, কিন্তু তোমার এমন নয় যে জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেটা হলে তো আরও হালাত খারাপ হয়ে যাবে। আমি নর্মাল বলছি, মানে তোমার কন্টিনিউ গাড়ি চলছে, কোনো জায়গায় দাঁড়িয়ে নেই, কিন্তু তুমি সিটিতে চলছো। সেই সব সিচুয়েশনে আমার মাইলেজ এসছে 11 থেকে 12, এর বেশি আমি সিটিতে কখনো পাইনি। তো একটা কথা আমি ক্লিয়ার বলে দিই, নেক্সন যদি নেওয়ার হয়, মাইলেজের কথা ভেবে নেক্সন নিও না। পরিষ্কার হিসাব, তোমার যদি মাইলেজের প্রয়োজন হয়, তুমি পেট্রোল ভেরিয়েন্টের নেক্সন তো নিওই না, সিএনজিতে চলে যাও, তাও 22-24 তুমি পাবে মাইলেজ। যদি একান্ত তোমার সিটিতেই বেশি রান হয়, তুমি জানো যে আমার সিটি দিয়ে গাড়ি বেশি রান করবে, তো কোনো কথা না বাড়িয়ে সোজা সিএনজি ভেরিয়েন্ট উঠে নাও, তোমার জন্য বেটার হবে, যদি তোমার নেক্সনই নেওয়ার হয় সেই জন্য। আদারওয়াইজ আরও অনেক অপশন রয়েছে মার্কেটে, তুমি যেটা খুশি নিতে পারো। চলো এবার পাওয়ার টর্ক নিয়ে একটু কথা বলি। দেখতে তো ভালো লাগে যে 170 নিউটন মিটারের টর্ক, বাস্তবে কতটা কাজে লাগে সেটা আমি তোমাদের বলি। প্রথমে তো তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড গিয়ার পর্যন্ত টার্বো ল্যাগ দেখতেই পাবে, মানে তোমার একটু আন্ডার পাওয়ার ফিল হবে, প্রথম দিকে তোমার একটু আন্ডার পাওয়ার ফিল হবে। তুমি যখন গাড়িতে চড়বে, তোমার গাড়ি কিন্তু সিটি মোডেই ডিফল্টে সেট হয়ে থাকবে। তুমি সিটিতে গাড়ি চালাচ্ছ, ওকে, সিটি মোড ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তুমি যখন হাইওয়েতে যাবে, তখন তোমার মাইলেজ পেতে গেলে ওটা ইকোনমি মোড করতে হবে, যদি তুমি মাইলেজ চাও। আর যদি মনে হয় আমার গাড়ির ইঞ্জিন থেকে আমি ম্যাক্সিমাম টর্ক আমি বের করব, তাহলে তোমাকে স্পোর্ট মোডে লাগাতে হবে। স্পোর্টে যখনই লাগাবে, তুমি যখন হাইওয়েতে রান করবে, তোমার গাড়ি
দারুণ পারফর্ম করবে, কিন্তু পেট্রোল যে তোমার কীভাবে পড়বে তুমি আইডিয়া লাগাতে পারবে না। হাইওয়েতে তোমার 12-13 উপরে মাইলেজই যাবে না যদি তুমি স্পোর্ট মোডে চালাও। আর স্পোর্ট মোডে লাগাতে কার না ভালো লাগে? আমরা হাই রোডে চলছি, ইকোনমি মোডে চালাচ্ছি। নর্মাল যখন কোনো একটা ট্রাক আসছে ওটাকে ওভারটেক করতে নিলে মনে হচ্ছে আমি এন ইঞ্জিন চালাচ্ছি, তাহলে আমার টার্বো নিয়ে লাভটা কি? তখনই আমার মনে হবে যে না, আমার কাছে তো অপশন রয়েছে, আমি স্পোর্ট মোডে লাগাই। স্পোর্ট মোডে লাগিয়ে তুমি ওভারটেক করছো, ওভারটেক করার পরে যখন তুমি মজাটা পাচ্ছ যে গাড়ি ভালো চলছে, তখন তুমি আরও হয়তো 5-10 কিলোমিটার চালালে স্পোর্ট মোডেই। সেই সময় তোমার মাইলেজটা যেটা 15-16 দিচ্ছিল ড্রপ করে সোজা চলে আসলে 12-13-তে। মানে একটা বড় দুঃখজনক বিষয় এই মাইলেজ। তখন তোমার মনে হবে যে ভাই দরকার নেই আমার নর্মাল সিটি মোড অথবা ইকোনমি মোডই থাক, আমার কোনো প্রয়োজন নেই যে স্পোর্ট মোড লাগিয়ে আমি গাড়ি চালাই। এবার সব থেকে বড় কোশ্চেন তোমাদের যেটা, গাড়িতে ভাইব্রেশন কেমন, নয়েজ কেমন? দেখো, প্রথমত যখন কোল্ড স্টার্ট করা হয়, গাড়ি ধরো 1 দিন বা 2 দিন আমার দাঁড়ানো রয়েছে, তারপরে আমি প্রথম স্টার্ট করছি সকালবেলায়, স্টার্ট যখন করা হয় সেই সময় গাড়ির ইঞ্জিনটা বেশি ভাইব্রেশন হয়। সেটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হাই আরপিএমে স্টার্ট হয়, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এটাতে একটু ফিল হয় যে ভাইব্রেশন হচ্ছে। যখন তোমার ওটা নর্মালে চলে আসে, যখন 1000-এর নিচে চলে আসে আরপিএম, সেই টাইমে যদি গাড়ির মধ্যে বসে থাকো তুমি ফিল করতে পারবে যে গাড়িতে ভালোই ভাইব্রেশন আছে। তুমি যখন ক্ল্যাচে পা দেবে তখনও ফিল করবে, তুমি যদি ব্রেকে পা দাও তখনও ফিল করবে, এক্সিলেটার যদি দাবাতে যাও তখনও ফিল করবে, এমনকি স্টিয়ারিংয়েও তুমি ফিল করবে। সিটের মধ্যে বসে রয়েছো সেখানেও তুমি হালকা ফিল করবে যে ভাইব্রেশন হচ্ছে। আর নয়েজ যদি বলো, গাড়ির ভেতরে বসা অবস্থায়, গাড়ি দাঁড়ানো অবস্থায় নয়েজ তোমার একটু কানে আসবে, কিন্তু হাই রোডে যখন উঠে পড়বে ভাইব্রেশন আর নয়েজ দুটোই তোমার একদম গায়েব হয়ে যাবে বলতে পারো। মানে আমি লক্ষ্য করে দেখেছি, আমার গাড়ির স্পিড মোটামুটি ধরো 90 থেকে 100-র মধ্যে থাকে ম্যাক্সিমাম টাইম। সেই স্পিডে আমার গাড়ি বড় জোর 1500 আরপিএম পর্যন্ত ওঠে, এর ওপরে আমার কখনো যায় না। আমি এর থেকে বেশি জোরে গাড়ি চালাইও না, এর থেকে বেশি আমি এক্সেলারেশন করিও না। মোটামুটি 100-120 পর্যন্ত আমি বলি। তুমি কোনো রকম ভাইব্রেশন, কোনো রকম নয়েজ তুমি ফিল করবে না, গাড়ি তোমার স্মুথ চলবে, কোনো রকম কোনো ইস্যু তোমার আসবে না। আমাদের যে মনের মধ্যে একটা খুঁতখুতি থাকে না যে 3 সিলিন্ডার ইঞ্জিন, আবার টাটার রেভল্টন ইঞ্জিন, তার মানে ঝাঁকি খেতে খেতে আমাদের খাবার হজম করে দেবে, সেরকম বিষয় নয়। তোমার গাড়ি যখন দাঁড়ানো থাকবে তুমি তখন ফিল করবে যে ভাইব্রেশন নয়েজ আছে, কিন্তু গাড়ি যখন চলা শুরু করবে সেই টাইমে তুমি ভাইব্রেশন নয়েজ কোনো কিছু ফিল করবে না। চলো এবার চলে আসি এসি। এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমার নেক্সন গাড়িতে এসি চালালে বড় জোর 1.5 থেকে 2 মিনিট, আমি যদি 24-এ আমি সেট করে দিই এসি, বড় জোর 2 মিনিট লাগবে আমার গাড়ি ঠান্ডা হতে। আর ফ্যান স্পিডও যে আমি হাই করে দেবো তা নয়, 2-এ থাকবে, ফ্যান স্পিড থাকবে 2-এ, টেম্পারেচার থাকবে 24 কি 25, আমার পুরো গাড়ি ঠান্ডা করে দেবে, বেশিক্ষণ টাইম লাগবে না, মাত্র 2 মিনিট। এর মধ্যে দুর্দান্ত চিল করে দেয় এসি, দুর্দান্ত পারফর্ম করে, কোনো রকম ইস্যু নেই। এসি নিয়ে আমার কোনো কিছু বলারই নেই। অতিরিক্ত গরম পড়েছে, গাড়ির ভেতরে ঠান্ডা হচ্ছে না, এই জিনিসটা আমি এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। ফিউচারে কী হবে, ফিউচারের কথা কিন্তু আমি বলছি না, আমার 6 মাসের এক্সপিরিয়েন্স আমি বলছি। এবার আরও একটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে বুট স্পেস। নেক্সনে কিন্তু 382 লিটারের বুট স্পেস রয়েছে, যেটা মোটামুটি বলতে পারো এনাফ, এর থেকে বেশি প্রয়োজন পড়ে না। 4 জন বা 5 জনের লাগেজ কিন্তু আরামসে এখানে চলে আসে। এবার চলে আসি স্টিয়ারিং ফিডব্যাকে। টাটার প্রত্যেকটা গাড়িতে স্টিয়ারিং দেখবে অতিরিক্ত হালকা, মানে তুমি 1 আঙুলে এরকম ঘোরাতে পারবে, যদি গাড়ি স্টার্ট থাকে 1 আঙুলে তোমার এভাবে ঘুরবে স্টিয়ারিং। হাই স্পিডে যখন গাড়ি চলে তখন কিন্তু স্টিয়ারিং ভারী হয়ে যায়, মানে স্টিয়ারিং ধীরে ধীরে তোমার ভারী হতে থাকবে তোমার স্পিডের অনুযায়ী। স্টিয়ারিং ফিডব্যাক নো ডাউট খুব ভালো, তবে এখানে আমার একটা ছোট্ট নেগেটিভ লাগে, সেটা হচ্ছে স্টিয়ারিংয়ের মধ্যে যে লোগো রয়েছে না, একটা ইলুমিনেটেড লোগো রয়েছে, মানে গাড়ি স্টার্ট করলে কিন্তু ওই লাইটটা জ্বলে, যেটা দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু ওটার ওপরটায় গাড়ি নেওয়ার সাথে সাথে ল্যামিনেশন করে নেওয়া দরকার। আদারওয়াইজ এত পরিমাণে স্ক্র্যাচ পড়বে, কিছুদিন পর নিজেরই দেখতে খারাপ লাগবে। আরেকটা জিনিস আমি বলি, শুধু আমার গাড়ির ক্ষেত্রে হচ্ছে নাকি আরও কারো গাড়ির ক্ষেত্রে হচ্ছে আমি জানি না, হর্ন যেটা রয়েছে না, হর্নটা মানে অনেকটা এফোর্ট লাগাতে হয়। আমি যদি ভাবি যে এফোর্টলেসভাবে আমি হর্ন দেবো, সেই জিনিসটা হয় না, অনেকটা প্রেস করতে হয় তারপরে হর্নটা বাজে। তো আমাদের যে ইজিলি যে আমরা হর্ন দিয়ে এরকম আঙুল দিয়ে চাপ দিলে হর্ন দেওয়া হয়ে যায়, সেটার জন্য পেছনে হাত রেখে একটু প্রেস করতে হয় জোরে, এই জিনিসটা আমার একটু খারাপ লাগে। এবার কিছু নেগেটিভের কথা আমি বলি, গাড়িতে ভরে ভরে তুমি প্যানেল গ্যাপ পাবে, এগুলো সবাই জানো, তবু আমি বলে দিচ্ছি। একদিকে দেখছো যে গ্যাপটা অনেকটা কম, আরেকদিকে যাবে দেখবো ওখানে গ্যাপ বেশি, ঠিক আছে, এই জিনিসগুলো হয়। সেকেন্ড নেগেটিভের কথা যদি বলি, তুমি নেক্সন বলো, 5 বলো, যে কোনো গাড়ি টপ মডেলে যদি যাও বা কোম্পানির কাছ থেকে যদি তুমি ফগ ল্যাম্প লাগাও, সেই ল্যাম্পে কিন্তু আলো স্যাটিসফাইড হবে না, মানে ফগ ল্যাম্প জ্বালানো না জ্বালানোর সমান হয়ে যাবে। কোম্পানি যে ফগ ল্যাম্প দেয় সেই ফগ ল্যাম্পে বলতে পারো যে আলো অতিরিক্ত কম। 3 নম্বর নেগেটিভ বলি, টার্বো ল্যাগ ফিল করবে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারে গিয়ে কিন্তু টার্বো ল্যাগ ফিল করবে, মানে তোমার গাড়ি তুমি যেভাবে রেস দিতে চাইছো সেভাবে তুমি পাবে না, একটু লেটে পাবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড পর থেকে তুমি পাওয়া শুরু করবে, তুমি বুঝতে পারবে যে গাড়ি একটু স্ট্রাগল করছে। 4 নম্বর নেগেটিভ হচ্ছে রিভার্স গিয়ার। নেক্সনের রিভার্স গিয়ারটার উপরে একটা এরকম বটন থাকে, বটনটাকে এভাবে চাপ দিয়ে উঁচু করে ধরে পেছন দিকে আমাদের গিয়ার লাগাতে হয়। শুধু আমার না, আমি জানি যত জোনার কাছে নেক্সন রয়েছে প্রত্যেকের হচ্ছে গিয়ার বক্সে এই রিভার্স লাগানোর সময় প্রবলেম হয়। 2-3 বার ট্রাই করার পরে তারপর গিয়ে তোমার গিয়ারটা লাগবে। এটা কোথায় গিয়ে প্রবলেম হয় জানো? ধরো তুমি কোনো ব্যস্ত রাস্তার মধ্যে গাড়িটাকে টার্ন করছো, সেই টাইমে তোমার প্রবলেম হয়। সেই টাইমে তুমি দেখবে যে গিয়ার দেওয়ার জন্য তুমি ট্রাই করেই যাচ্ছ, কিন্তু এদিকে গিয়ারই পড়ছে না। তখন সামনে পেছনে 2 দিক থেকে লোকে হর্ন মারবে আর বলবে যে এই লোকটা গাড়ি চালাতে পারে না।
এই বিষয়গুলো হবে। পরে নেগেটিভ বলি, যেটা আমার সাথে এখনো হয়নি কিন্তু কারোর সাথে হয়েছে বা কারোর সাথে হতে পারে, সেটা হলো সার্ভিস সেন্টার ব্যাড এক্সপিরিয়েন্স। তোমরা নতুন গাড়ি নেওয়ার সময় তো তোমাদেরকে ভালো ট্রিট করলো, তোমরা গাড়ি কিনে ফেললে, তোমাদের গাড়ি ডেলিভারি হয়ে গেলো, বাড়িতে গাড়ি নিয়ে চলে আসলে, যখন সার্ভিসে গেলে তখন দেখলে যে তোমাকে সেভাবে কাস্টমার বলেই মনে করা হচ্ছে না, বা তুমি গেছো তোমার যে প্রবলেম নিয়ে তুমি পৌঁছেছো সেই প্রবলেমই সলভ হচ্ছে না, তখন তোমার কেমন লাগবে? ভালো লাগবে না নিশ্চয়ই। তো এই জিনিসটা টাটার সাথে কিন্তু হয়। টাটার সার্ভিস সেন্টারে হয়তো তোমার সব সার্ভিস সেন্টার একরকম নয়, আমি যেখানে কাজ করাই আমি দুটো সার্ভিস সেন্টারে গেছি, একটা কৃষ্ণনগর একটা বহরমপুর। দুটো সার্ভিস সেন্টারেরই যদি এক্সপিরিয়েন্সের কথা বলো আমার কিন্তু ভালো, আমার কোনো দিক দিয়ে খারাপ লাগেনি। স্টাফ বিহেভিয়ার বলো বা ওখানে যেসব মেকানিকরা কাজ করছে তাদের সাথে গিয়ে আমি পার্সোনালি কথা বলেছি, কোনো অ্যাঙ্গেল থেকে আমার খারাপ লাগেনি। তো যেটা আমার সাথে হয়নি আমি বলবো না খারাপ, কারোর সাথে খারাপ হয়েছে বা কারোর সাথে খারাপ হতে পারে, কারণ টাটার সার্ভিস সেন্টার নিয়ে কিন্তু একটা বদনাম থাকে, এটা একটা নেগেটিভের মধ্যে আমি বললাম। আমার সাথে হয়নি, আমার এক্সপিরিয়েন্স এটা নয়, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। এবার একদম ভিডিওর শেষে আমি চলে এসেছি, এখন আমি বলবো টাটা নেক্সন আমি কেন নিয়েছি, কী করে প্ল্যান করলাম, গাড়ি নেওয়ার পরে আমি হ্যাপি না আনহ্যাপি, আর এই গাড়ি আমি কাদেরকে সাজেস্ট করবো। কারণ টাটার গাড়ি এখন মার্কেটে ভালো চলছে, সেই জন্য আমি দেখতে গেছিলাম। আর আমি যেহেতু আগে মারুতি সুজুকির ওনার ছিলাম, তো আমার একবার একটু টেস্ট চেঞ্জ করার ইচ্ছা হয়েছিল। নেক্সন দেখি, কার্ভ আমার পছন্দ হয়েছে, কিন্তু কার্ভটা কেন জানি না আমার প্র্যাকটিক্যাল মনে হয়নি, নেক্সনটা প্র্যাকটিক্যাল মনে হয়েছে, ওই জন্য আমি নেক্সনে দিয়ে গেছি। বা তোমাদের মনে হতে পারে যে 3XO ছিল বা ব্রেজা ছিল। প্রথমত বলি আমার নিজস্ব একটা চয়েস আছে, আমি গাড়ি অনলাইনে দেখেছি, গাড়ি আমার পছন্দ হয়েছে, দেন আমি গাড়ি দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে গাড়ি আমি ফিজিক্যালি দেখেছি, তখন আমার গাড়ি পুরোপুরি পছন্দ হয়েছে, আমি টেস্ট ড্রাইভ নিয়েছি। টেস্ট ড্রাইভ নেওয়ার পরে গাড়ি আমার আরও ভালো লেগেছে, আর গাড়ি কমফোর্টেবল লেগেছে, সব দিক দিয়ে আমার বেটার লেগেছে। আর আমার রানিং হিসাবে আমার ঠিকঠাক লেগেছে, যে না আমার অতিরিক্ত মাইলেজ চাই সেরকমও নয়, বা আমার সিএনজি চাই এরকমও কোনো বিষয় ছিল না। সেই কারণে আমি নেক্সনই লাস্ট ফাইনাল করি। এবার যদি বলি গাড়ি নেওয়ার পরে আমি হ্যাপি না আনহ্যাপি, দেখো সব দিক দিয়ে আমি বিচার করে যদি বলি আমি কিন্তু হ্যাপি, কারণ আমি যা যা চেয়েছিলাম সেগুলো সবই গাড়িতে রয়েছে। একটা জিনিস নিয়ে আমি আনহ্যাপি, সেটা হলো মাইলেজ। দেখো আমি তোমাদেরকে প্রথমে বললাম নেক্সন নিলে মাইলেজের কথা ভেবে নেক্সন নেওয়া উচিত না, সেরকমই আমার রানিং হয়তো কম, কিন্তু মাইলেজটা আমার কাছে একটু কম লাগে, আমার মনে হয় যে না মাইলেজটা একটু কম। এটা প্রথম বেশি মনে হতো, এখন আর কিছু মনে হয় না। এখন মনে হয় না গাড়িটাও তো অনেকটাই বড়, গাড়িটা অনেকটা ভারী, সেই হিসাবে মাইলেজ ঠিকই আছে। আর আমি যদি ড্রাইভ ভালোভাবে করতে পারি আমার 15-16 মাইলেজ দিলে আমি তাতে খুশি, কিন্তু যদি ওই 11-12 দেয় না সেক্ষেত্রে একটু বুকে গিয়ে ছ্যাঁকা লাগে। এবার যদি সাজেশনে আসি কাদের নেক্সন নেওয়া উচিত, প্রথমত পেট্রোল ভেরিয়েন্টের কথাই বলি। যদি গাড়ি তোমার রান খুব বেশি না করে তুমি পেট্রোল ভেরিয়েন্ট নিতে পারো, নো ইস্যু, কোনো প্রবলেম নেই, মাঝে মাঝে এক একটা ট্রিপ করলে। কিন্তু তোমার যদি মনে হয় যে না তুমি নেক্সন নেবে কিন্তু তুমি ডেলি চালাবে, সেখানে তুমি নেক্সনের ইভির দিকে চলে যাও, অথবা তুমি পেট্রোল প্লাস সিএনজির দিকে চলে যাও, বেটার হবে। যদি তোমার শুধু সিটি ড্রাইভ হয় সেক্ষেত্রে নেক্সনের দিকে যেও না, তুমি ছোটো কোনো গাড়ির দিকে যাও, তোমার জন্য বেটার হবে। আর হাইওয়ে যদি রান বেশি হয় সেক্ষেত্রে তোমার জন্য ডিজেল বেস্ট অপশন হবে, কিন্তু তোমার যদি 2000 কিলোমিটার মান্থলি রান থাকে সেক্ষেত্রেই। এবার বলি তোমার যদি ফ্যামিলিতে 4 জন বা 5 জন ফ্যামিলি মেম্বার থাকে সেক্ষেত্রে তুমি নেক্সন নিতে পারো। গাড়ি দুর্দান্ত, গাড়ির ভেতরে স্পেসও ভালো, তোমার হাঁটুতে ঠেকবে বা তোমার আনকমফোর্টেবল ফিল হবে এগুলো কিচ্ছু হবে না। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, 5 স্টার সেফটি রেটিং আছে। মাইলেজটা একটু কম হলেও তোমার কিন্তু কোনো রকম প্রবলেম আসবে না। তবে একটা জিনিস আমি বলি, টাটা নেক্সনের আমি অনেক গাড়ি দেখেছি 40-50 হাজার চলার পরে অয়েল কুলার খারাপ হয়ে যায়, তখন কুলেন্ট আর ইঞ্জিন অয়েল মিক্স হয়ে যায়। এই জিনিসটা আমার একটা ড্রব্যাক লাগে, এটা আমার একটা খারাপ লাগে যে এত দামি একটা গাড়ি 50,000 চলেই তার অয়েল কুলার খারাপ হয়ে যাচ্ছে, সেখানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু লাগে। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, অনেক টাটা ওনার কাছ থেকে শুনেছি। এটা নেক্সনে কিন্তু এই জিনিসটা আছে, তুমি সিএনজি বলো, তুমি ডিজেল বলো বা তুমি পেট্রোল বলো, 3টে ভেরিয়েন্টই পাবে, শুধু ইভি বাদ দিয়ে। তোমার যদি বাজেট থাকে 8 থেকে 14 লাখ টাকা, তোমার যদি ফ্যামিলিতে 5 জন মানুষ থাকে, যদি তোমার একটু হাইট বেশি গাড়ি চাই, মানে কম্প্যাক্ট একটা এসইউভি গাড়ি চাই, সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে নেক্সনের দিকে যেতে পারো। তবে একটা জিনিস বলে দিই, নেক্সন, ব্রেজা, 3XO, সনেট যেটাই বলো না কেন, এর মধ্যে কিন্তু ব্রেজা একটা ভালো অপশন রয়েছে, যেটা তোমাকে ভালো মাইলেজ অফার করবে, রিসেল ভ্যালু ভালো অফার করবে, সার্ভিস কস্ট অনেকটা কম হবে, আবার সার্ভিস সেন্টারে এক্সপিরিয়েন্সও তোমার অনেকটা ভালো হবে, যেগুলোতে কিন্তু টাটা অনেকটা পিছিয়ে রয়েছে। টাটার গাড়ি নেওয়ার পরে তোমার কিন্তু একটা রাস্টিংয়ের প্রবলেম আসতে পারে, এটা তোমাকে জেনে নিতে হবে, মাথাতে রাখতে হবে কিন্তু। দ্বিতীয়ত তোমার সার্ভিস সেন্টারে এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে রিসেল ভ্যালু অনেক কম পাবে, যদি কম্পেয়ার করি মারুতির কোনো গাড়ির সাথে, তাহলে কিন্তু তুমি রিসেল ভ্যালু অনেকটাই কম পাবে। 4 নম্বর হচ্ছে সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স কিন্তু তোমার খুব ভালো নাও হতে পারে। টোটাল আমি আমার 6 মাসের ফিডব্যাক তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কার কার কাছে নেক্সন রয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কার কী প্রবলেম রয়েছে, কার কী কী ফেস করতে হয়েছে, কার গাড়ি কেমন চলছে, সব কিছু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাতে আমারও কিছু শেখার হবে, আমারও কিছু জানার হবে। তো যাই হোক, আজকের জন্য এখানে শেষ করছি, টাটা।